যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল দাবি মার্কিন প্রেসিডেন্টের। আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি দুদেশ। তেল আবিবের অবৈধ আগ্রাসন বন্ধ হলেই বিরত থাকবে তেহরানও। ইসরায়েল ইরান হামলার জেরে সাময়িক বন্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা। ঢাকা থেকে স্থগিত কয়েকটি ফ্লাইট, বিপাকে বিদেশগামী যাত্রীরা। সাডেনলি এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। এখন আবার কবে রিশিডিউল পাবো এই সম্পর্কে কিছু বলতে পারছি না। টিকিট অনুযায়ী আমরা আসছি, কথাটা বুঝছি না, কিন্তু এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে। মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি বলছেন বিশ্লেষকরা। ম্যাক্সিমাম রেমিটেন্সই আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। যদি জ্বালানি তেল কিনতে আমাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়, সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে বাড়বে জ্বালানি তেলের দাম। এটা যদি অনেক লম্বা সময় ধরে বন্ধ থাকে তাহলে হয়তো বা তেলের দাম $130 লেভেলে চলে যাবে। এরকম একটি সংকুচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমদানি নির্ভর জ্বালানির উপরে দীর্ঘস্থায়ী নির্ভরশীলতাটা আমাদের জন্য ভালো হবে না। চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। নির্বাচনী টানেলে দেশ, বললেন আবির খসরু। জাতীয় সরকার গঠনের আশা। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে 4 জন আহত। প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। চলতি মাসে 6 জনের মৃত্যু, আক্রান্ত 1000-এর বেশি। মাঝে মধ্যে মাথা ব্যথা করে, মাথা ঘুরে। ম্যালেরিয়া ধরা হয় কি? হ্যাঁ, তোমার নখারে রেফার দিয়ে এটা 5 দিনই আসে। মানুষকে মশা থেকে দূরে থাকতে হবে। মশার বৃদ্ধিটা আমাদেরকে বন্ধ করতে হবে। কোথাও পানি জমে থাকলে এটা ফেলে দিতে হবে। বরগুনার উপকূলীয় এলাকায় ট্রলিং বোটের দৌরাত্মে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য। অবৈধ ট্রলার বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল। আগামী কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হতে যাচ্ছে চুক্তি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান 2 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। তেহরান বাস্তবায়নের কয়েক ঘন্টা পরই তা কার্যকর করবে তেল আবিব। আর এর মধ্য দিয়েই অবসান ঘটবে 12 দিনব্যাপী যুদ্ধের। যুক্তরাষ্ট্রের অনুরোধেই তেহরানকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করিয়েছে কাতার, এমন তথ্য দেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। যদিও এ বিষয়ে ইরান অথবা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্পের বার্তার পরপরই কয়েক দফায় জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানী তেহরানে। ভূপাতিত করা হয় ইসরায়েলি হারমিস 900 মডেলের একটি ড্রোন। কারাস, রাশত এবং উত্তরাঞ্চলীয় হাকিমিয়া অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সচল রাখা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে তেহরানের 6 স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ রাখলে হামলা থেকে বিরত থাকবে ইরানও। এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, সামরিক অভিযান বন্ধের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি খামেনি প্রশাসন। তবে তেহরানের স্থানীয় সময় ভোর 4টার মধ্যে আইডিএফ সকল ধরনের হামলা বন্ধ করলে পাল্টা অভিযান চালাবে না আইআরজিসি। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আরও পরে নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে কাতার এবং ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশ দুটির মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 19টি মিসাইল ছোড়ে তেহরান।
যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে প্রতিহতের দাবি করা হয়। এ হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পেন্টাগন। একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান। একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয়। কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও। তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান। দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল, এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম। দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ রাখার পর পুনরায় খুলে দেয়া হয়েছে কাতার, বাহরাইন, কুয়েতের আকাশসীমা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ফ্লাইট রাডারের তথ্যমতে এখনও মধ্যপ্রাচ্য এড়িয়ে চলাচল করছে বেসামরিক ও যাত্রীবাহী আকাশযানগুলো। সোমবার হামলার কয়েক ঘন্টা আগেই আকাশসীমা বন্ধ করে কাতার। দেশটিতে হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। অঞ্চলটিতে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে ওমান এয়ার, কাতার এয়ারলাইন্স ও এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো। কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেল রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমানের বেশ কিছু ফ্লাইট। বিদেশগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ভোর 4:45 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে 2 ঘন্টা যাবৎ বসে আছেন কাতারগামী যাত্রী আনোয়ার হোসেন। সকাল 10:30টায় ফ্লাইটের সময় থাকলেও কখন ছাড়বে বিমান জানেন না তিনি। ফলে যাত্রা এবং চাকরি সব নিয়েই শঙ্কায় প্রবাসী এই কর্মী। মিডল ইস্টে হামলা হলো মাঝরাতে। আমেরিকান বেজ দোহাতে একটা বেজ আছে, ওইখানে হামলা হয়েছে। হামলা হওয়ার কারণে সাডেনলি এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। এখন আবার কবে রিশিডিউল পাবো এই সম্পর্কে কিছুই বলতে পারছি না। ভীষণ অনিশ্চয়তার মুখে আছি। এটা লম্বা সময় পড়বে এবং আমার জব মনে হয় কোম্পানি আমার টার্মিনেট করে দেবে যদি আমি আগামীকাল জয়েন না করতে পারি। আনোয়ারের মতো অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী আরও অনেকে। নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে এলেও জানেন না কখন ছাড়বে তাদের ফ্লাইট। সকাল 8:10 আপনার বুফার ডুববার লেগিয়া সব বন্ধ। আমাদের এম্বাসি বলতেছে যে যদি 8টার আগে যদি ফ্লাইট হয় তাহলে ফ্লাইট দেওয়া হইব, নাইলে বলছে যে বাড়িতে যাওয়ার জন্য পরবর্তীতে ফ্লাইটে দেওয়া হইব। টিকিট অনুযায়ী আমরা আসছি, কথাটা বুঝছি না, কিন্তু এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না। সময়সূচিতে দেখা যায় সৌদি আরব, কাতার ও কানাডাগামী 5টি ফ্লাইটের বিলম্ব বার্তা দেওয়া হয়েছে। তবে ফ্লাইট ছাড়ার বিষয়ে উল্লেখ নেই তেমন কিছু। যে 9534 বিমানে যাব আমি কুয়েত থেকে, তারপর আবার 1 ঘন্টা 10 মিনিটে কাতার। আমার যাত্রা হচ্ছে কাতার, কুয়েত থেকে ট্রান্সলেট দিয়েছে, বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। অ্যাম্বাসিতে জানার চেষ্টা করছে, টিকিটের যে নাম্বার, ওই দেশের নাম্বার যোগাযোগ করার ব্যবস্থা করেছি, কোনো কেউ রিসিভ করে না। অনেকেরই ভিসা শেষের দিকে থাকে, তারা আসলে অনেক সমস্যায় পড়বে। তাদের ভিসা অনেক সময় ক্যান্সেল হয়ে যায় বা টিকিট বাতিল হলে তো যাদের টাইম শেষ হয়ে যায় তাদের জন্য এটা অনেক সমস্যা। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মধ্যরাতেই আকাশসীমা বন্ধ করে দেয়। এতে দেশগুলোতে বন্ধ হয়ে যায় সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন ত্রিপক্ষীয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়েছে ইরান। সর্বাত্মক সংঘাতে
বিরূপ প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কতটা প্রস্তুত বাংলাদেশ? কী প্রভাব পড়বে আমাদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্যই বড় হুমকি। উদ্বেগ আছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিয়েও। আহমেদ রেজার প্রতিবেদন। দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব ইরানের। সোমবার মধ্যরাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। ফলে আগের থেকে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়ালেও এখন তা বিস্তৃত হল প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে ৬০ লাখ বাংলাদেশি বিপাকে। তাদের নিরাপত্তা নিয়ে দেশগুলোর সাথে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ম্যাক্সিমাম রেমিটেন্সই আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। সো এটার যদি এফেক্ট যদি ওইভাবে হয়, তখন মাইগ্রেট যারা আমাদের গিয়েছেন, ওইখানে প্রবাসী যারা গিয়েছেন, তাদের সংখ্যাও কমার কথা। ইরানের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশে আমাদের একটি বিশাল জনগোষ্ঠীর অবস্থান। তাই যুদ্ধটি যদি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলায় কেবল মানুষের জীবন নয়, প্রশ্নের মুখে বিশ্ব অর্থনীতিও। বিশেষ করে আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাত অন্য অনেক দেশের মতো বড় ধরনের ঝুঁকিতে। তেলের মজুদ সক্ষমতা মাত্র ৪৫ দিন হওয়ায় সহসা যুদ্ধ না থামলে কি হবে তা ভাবাচ্ছে সরকারকেও। হরমুজ প্রণালীতে অলমোস্ট 1/5 অফ দ্য হোল ওয়ার্ল্ডের এনার্জি আসে থ্রু দিস। সো এটা যদি বন্ধ হয়ে যায়, এইটার ইম্প্যাক্টটা হবে, ভয়াবহ ইম্প্যাক্ট হবে। তেলের দাম বেড়ে যাবে। আমরা এলএনজি, এলপিজি এগুলোও নিয়ে আসি ওই জায়গা থেকে। এনার্জি সেক্টরে এফেক্ট পড়া মানেই হলো বাংলাদেশের সকল সেক্টরে এটার কিন্তু এফেক্ট পড়বে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই ধরনের একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে যদি জ্বালানি তেল কিনতে আমাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়, সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। এরই মধ্যে ঊর্ধ্বমুখী সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া। সোমবার মধ্যরাতের হামলার পরে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুট। এছাড়া বাংলাদেশকে খরচ বাড়াতে হতে পারে সামরিক প্রস্তুতিতেও। এই এয়ারক্রাফটের যে ভাড়া যেটা আছে, এই ভাড়াটাও কিন্তু বেড়ে যাবে। ডিফেন্স বাজেটে বৃদ্ধি পাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে। ডিফেন্স বাজেট একদিকে যখন বৃদ্ধি পাবে, তখন আপনার ডেভেলপমেন্ট বাজেট থেকে এটা কেটে এনে ডিফেন্স বাজেটে বাড়াতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের উচিত হবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখা। কূটনৈতিক দক্ষতা, অর্থনৈতিক সহনশীলতা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার কৌশলী হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। আমাদের জন্য বেস্ট ওয়ে হলো টু রিমেইন উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওআইসি এবং জাতিসংঘের মেজরিটি দেশগুলোর সাথে সম অবস্থানে থাকাটাই বাংলাদেশের জন্য শ্রেয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির নানা সমীকরণে ইরান ইসরায়েল সংকট দীর্ঘমেয়াদী হবে না বলে ধারণা ব্যবসায়ীদের। আর হরমুজ প্রণালী বন্ধ হলেও তেমন প্রভাব পড়বে না বাংলাদেশে। তবে অর্থনীতিবিদদের শঙ্কা, ইরান ইসরায়েলের সমঝোতা না হলে জ্বালানি তেলের বাড়তি দাম কমতেও সময় লাগবে অনেক। তাই সরকারকে জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। পারস্য থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর একপাশে বিভিন্ন আরব দেশ, অন্যদিকে ইরান। বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় 20 ভাগই যায় এই প্রণালী হয়ে। পরাক্রমশালী যুক্তরাষ্ট্র থেকে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ এই তেলের গ্রাহক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাসে প্রায় 1.5 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, যার সবটাই আসে হরমুজ প্রণালী দিয়ে। তেলের বাইরে দেশের এলএনজি ও এলপিজিও আসে এই একই রুট দিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্ট। পরদিনই অপরিশোধিত তেলের দাম 2% বেড়ে তা ছাড়িয়েছে $78। তাই জ্বালানি তেলের দাম নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। মার্কেটও আসলে আশা করছে যে এই সংকটটা দীর্ঘস্থায়ী হবে না এবং হয়তো 1 থেকে 2 মাসের ভিতরে এটার দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।
সংকট দীর্ঘস্থায়ী হলে কিন্তু একটা আরও বড় ধরনের ম্যাক্রো ইকোনমিক সংকট তৈরি হবে পৃথিবীতে, কারণ এক্সপেকটেশন হচ্ছে যে যদি অনেক লম্বা সময় ধরে বন্ধ থাকে তাহলে হয়তো বা তেলের দাম $130 লেভেলে চলে যাবে। $130 লেভেলে চলে গেলে কিন্তু সেটা একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দার কারণ হয়ে উঠতে পারে। আবুধাবি থেকে ফুজাইরা হয়ে আসা বিকল্প রুট দিয়ে হরমুজ প্রণালীকে বাইপাস করা সম্ভব, কিন্তু এতে ব্যবহার করতে হবে 2 লাখ টন ধারণ ক্ষমতার ট্যাঙ্কার, যা বাংলাদেশের জন্য ব্যয়বহুল। সুয়েজ খাল আটলান্টিক হয়ে ভারত মহাসাগর দিয়ে আমদানি করলেও ব্যয় আর খরচ বাড়বে কয়েক গুণ। এই বিকল্প অবশ্য খুব বেশি বাস্তবসম্মত নয় বাংলাদেশের জন্য। বৈশ্বিক পর্যায়ে রাজনৈতিক দেশগুলো এক ধরনের মেরুকরণের দিকে যাচ্ছে এবং সেখানে তেল অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাতে করে আমাদের জন্য আসলে আগামী দিনগুলোতে সুলভ মূল্যে জ্বালানি পাওয়ার সম্ভাবনা খুবই সংকুচিত, এবং তার মানে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আগামীতে আরও টান পড়বে। সুতরাং এরকম একটি সংকুচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমদানি নির্ভর জ্বালানির উপরে দীর্ঘস্থায়ী নির্ভরশীলতাটা আমাদের জন্য ভালো হবে না। এরই মধ্যে হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে বেশ কিছু তেলবাহী জাহাজ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। 5 দিনের চীন সফরের প্রথম দিনে চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অফ চায়নার পলিট ব্যুরোর সদস্য লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল। দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। আমন্ত্রণ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক উদ্যোগের পরিধি বাড়িয়ে তা বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে বিএনপি প্রতিনিধি দল। এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের দল, গণফোরাম ও এনডিএম এর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সংবিধানের 70 অনুচ্ছেদ ব্যতীত আর কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি। বিএনপি যে 31 দফা ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার সেখানে রয়েছে। সাবেক সিইসি নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় দলের নেতারা জানান, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাংলা বছরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে রাত 11:15টায় এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সেখানে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। পরে জড়িতদের গ্রেফতারে এনসিপির পক্ষ থেকে রমনা থানায় মামলা করা হয়েছে। সোমবার রাত 10:30 হঠাৎই বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে ঘটে ককটেল নিক্ষেপের ঘটনা। আহত হন এনসিপির 4 কর্মী। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 11:15টায় ঘটনাস্থল থেকেই শুরু হওয়া মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হয়। সেখানে কথা বলেন দলটির নেতারা।
পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে? 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে সুষ্ঠু রাজনীতি করা যাবে না। কোন অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্ঘর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। এ ধরনের হামলাকারীদের দমনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না। যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শাস্তির জন্য রাতেই রমনা থানায় মামলা করেছে এনসিপি। যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়। পুরনো ফ্যাসিবাদ এবং নব্য যে ফ্যাসিবাদ আমরা দেখতে পাচ্ছি তার একটি অদ্ভুত মিলন ঘটেছে। যে কোনো প্রকার সন্ত্রাসী এবং অপরাধমূলক কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ, কিন্তু এখন পর্যন্ত সরকারকে আমরা সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখি না, লোক দেখানো কিছু কাজ ছাড়া। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। কক্সবাজারে চলতি মাসে মৃত্যু হয়েছে 6 জনের, আক্রান্ত হাজারের বেশি। হাসপাতাল রোগীতে পরিপূর্ণ। প্রকোপ বৃদ্ধির জন্য অসচেতনতা এবং মশা নিধন কার্যক্রমের অভাবকে দুষছেন চিকিৎসকরা। কক্সবাজার সদর হাসপাতালের চিত্র এটি। ডেঙ্গু ও ম্যালেরিয়া ওয়ার্ডে রীতিমতো ঠাঁই নেই। প্রতিদিন 9 উপজেলার পাশাপাশি রোগী আসছে রোহিঙ্গা ক্যাম্প থেকেও। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি মাসের 22 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয় 821 জন। এর মধ্যে 719 জন রোহিঙ্গা, 102 জন স্থানীয়। এছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত 216 জনের মধ্যে 142 জন স্থানীয় ও 74 জন রোহিঙ্গা। ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে 5 রোহিঙ্গা সহ 6 জনের। প্যারাসিটামল খাইছি, কিছু হয় না, স্পেলাসকে আসি কিছু হয় না, যে পরে বাহালার হারানো যায়, অসুখ বেশি হয়ে গেছে। হাফে বেশি গাছ জড়াই বেসনের মাঝে বেশি হাফে, তো কিছু খাইও না পারে, মুখের রুচি নাই। প্রকোপ সবচেয়ে বেশি রোহিঙ্গা ক্যাম্পে, এমনকি ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছে। জ্বর বেশি আর মাঝে মধ্যে মাথা ব্যথা করে, মাথা ঘুরাই। ম্যালেরিয়া ধরা হয় কি তোমার নহারে রেফার দিয়ে এটা ফাঁদি নিয়ে আসি। বর্ষায় পাহাড়ি এলাকায় অ্যানোফিলিস মশা সমতলে চলে আসায় এবং মশা নিধন কার্যক্রম না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসকরা। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষের দিকে সাধারণত ম্যালেরিয়া রোগীটা বাড়ে। কক্সবাজারের কিছু পাহাড়ি এলাকা যেমন ক্যাম্প, আমাদের এফডিএম পোষণ আছে, বাস্তুচ্যুত নাগরিক, তাদের ভিতরে কিন্তু ম্যালেরিয়া প্রকোপ দেখা দিচ্ছে। মসকিটো নেট যেটা, এগুলো মনে ঠিক মতো ব্যবহার করতেছে না, একটা কথা। আরেকটা হচ্ছে কি, এখন আসলে অনেক দিন ধরে ম্যালেরিয়া না হওয়ার কারণে মানুষ ভুলে গেছে যে ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার পাশাপাশি অনেকের চিকনগুনিয়া ধরা পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সিভিল সার্জনের। এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটারই সিজন, কারণ মানুষকে মশা থেকে দূরে থাকতে হবে। মশার বৃদ্ধিটা আমাদেরকে বন্ধ করতে হবে। কোথাও পানি জমে থাকলে এটা ফেলে দিতে হবে। তারপর মশারি ব্যবহার করতে হবে দিনের বেলাতেও, এভাবে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগে 2024 সালে কক্সবাজারে ম্যালেরিয়ায় 5 জন এবং ডেঙ্গুতে প্রাণ যায় 7 জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ। কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 1 মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,500-এর বেশি। এ নিয়ে সতর্ক বার্তা না দেয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দুষছে সাধারণ মানুষ। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের এভাবেই সচেতন করার চেষ্টা। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে দেখা মিলবে মশা বিস্তারের এমন চিত্র, যা ধীরে ধীরে ছড়াচ্ছে পুরো জেলায়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 247 জন। অথচ 1 মাসের ব্যবধানে শুধুমাত্র পৌরসভার 2 ও 6 নং ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা 1,500-এর বেশি।
বয়স্ক মানুষ বা মহিলা প্রেগনেন্ট তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় আর কি। আপনি হয়তো দেখতে পারতেছেন ড্রেনের কি অবস্থা, আর বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। ডেঙ্গু আক্রান্তে গেল 22 জুন ঢাকায় বেসরকারি হাসপাতালে মারা যান নাগেরকান্দি গ্রামের নুরুল আমিন। এর আগে মারা গেছেন মারুকা ইউনিয়নের লিমা আক্তার, দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার ও সবজিকান্দি গ্রামের জোসনা বেগম। এত মৃত্যু এবং আক্রান্তের পরও স্বাস্থ্য কমপ্লেক্সেও মশারি ব্যবহারের নিয়মটুকু মানছে না রোগীরা। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, সেজন্য মশারি সরাইয়া ফ্যানের নিচে ঘুমাইছিলাম আর কি। আমার দ্বিতীয় বাচ্চা ডেঙ্গু, আমার পাশের ফ্ল্যাটে ডেঙ্গু, মানে পুরো উপরে না নিচে ডেঙ্গু, পাশের বিল্ডিংয়ে ডেঙ্গু, মানে খুব খারাপ অবস্থা। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতার কথা স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দায় এড়ানোর জবাব সিভিল সার্জনের, আর সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দাউদকান্দি পৌর এলাকাতে সংক্রমণটা অধিক মাত্রায়, যেটা যদি আপনার শতকরা ভাগে ভাগ করি 90% বেশি রোগী ওখানেই পাওয়া যাচ্ছে। 2 জায়গার তথ্য দেওয়া হয়েছে, একটা হলো কুমিল্লা মেডিকেল কলেজের তথ্য, আরেকটা হচ্ছে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালের তথ্য। এখানে কিন্তু প্রাইভেটের কোনো তথ্য নাই। যে হারে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের নগরের যে সুবিধাগুলো, পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, এবং আমরা নাগরিকরাও পয় নিষ্কাশন ব্যবস্থার যেটুকু রয়েছে এটাকেও আমরা নষ্ট করে ফেলছি, যত্র ময়লা ফেলে, যে কারণে মশার প্রজনন হচ্ছে ড্রেনগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ সহ জেলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার তাগিদ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। গোপালগঞ্জের হাসপাতালগুলোয় বেড়েছে সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা, তবে করোনা ছড়িয়েছে কিনা তা জানা যাচ্ছে না। অসুস্থ হয়ে রোগীরা হাসপাতালে আসলেও কিট না থাকায় পরীক্ষা করার সুযোগ নেই। তার উপর কোনো রকম সতর্কতা না মেনে অবাধে ঘোরাফেরা করছে সাধারণ মানুষ। স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বেশ কয়েকটি উন্নত সরকারি সেবা কেন্দ্র আছে গোপালগঞ্জে। এসব হাসপাতালে দিন দিন বাড়ছে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আউটডোরে রোগীর চাপ, ভেতরেও রোগীতে পরিপূর্ণ শয্যা। সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে, কিন্তু তা মানছে না রোগী ও স্বজনরা। করোনা আবার বাড়তেছে, যদি মাস্ক না পরে তাহলে আবার সেই লকডাউন, আবার সেই মহামারী। নতুন করে করোনা আসছে এটা আমরা জানি না। এই সম্পর্কে মানুষকে অবগত করতে হলে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে করোনা সম্পর্কে জানানো উচিত। আমাদের এলাকায় এখনো এই ধরনের কোনো প্রভাব পড়ি নেই, এই কারণে এটা মনে করেন মাস্ক কেউ গুরুত্ব দেয় না। রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হলেও তা পরীক্ষা করার উপায় নেই। জেলায় নেই প্রয়োজনীয় কিট, RT-PCR মেশিনও পড়ে আছে অবহেলায়। কাশি সর্দি রোগী কিছুটা বাড়ছে, জ্বরের প্রকোপ কিছুটা বাড়ছে, এবং আমরা সবাইকেই বলতেছি যে করোনা সম্পর্কে মানুষ আগে তো অবহিত ছিল, নতুন করেও বলতেছি। আমাদের আর্টিফিশিয়াল ল্যাব ঠিক আছে, কিন্তু আমাদের জনবলের অভাবে এটি এখন চালু নেই। আমরা জনবলের জন্য অলরেডি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করেছি, আর ওখানে যেটা RT-PCR যে কিট সেটাও তারা ডিমান্ড দিয়েছে যে তারা পরীক্ষা করবে। চিকিৎসকদের দাবি, জেলা ছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং শয্যা প্রস্তুত আছে। শিগগিরই শনাক্তকরণ কিট আসলে শনাক্ত কার্যক্রম শুরু করা যাবে। করোনা চিকিৎসার জন্য আমরা প্রস্তুত, আর আমাদের যে অক্সিজেন, আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, আমাদের হাইফ্লোনাজল কামলা আছে, আমরা প্রস্তুত আছি। আর পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি, এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি। এখানে মাইক্রোবায়োলজিস্ট যাদের দরকার তারা আছে, কিন্তু টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আগে প্রজেক্টে ছিল তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। যেহেতু মাঝখানে অনেকদিন কোভিড-19 ছিল না, তো সেই কিটের যে শেষ হয়ে গেছে এবং কিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা জানতে পারছি যে অল্প কিছুদিনের ভিতরে কিট চলে আসবে। তো যদি জনজগতে যখন শুরু হবে একই সাথে গোপালগঞ্জ শুরু হবে, এটা এক মুহূর্তে দেরি হবে না। করোনা বিস্তার ঠেকাতে এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে এক পান চাষি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছে একজন। সোমবার রাতে জালিয়াপালং ইউনিয়নের নুরাডেল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন বাবলু। স্বজনরা জানান, বাড়িতে সবাই মিলে পান বাজারজাতের জন্য প্রস্তুত করছিলেন।
এ সময় 7 থেকে 8 জনের একটি ডাকাত দল ঘরে ঢোকে, ছিনিয়ে নেয় মেয়েদের সব স্বর্ণ। পরে নুরুলের ভাই হাসানের বাড়িতে নিয়ে সবাইকে আটকে রাখে। কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে এসে ডাকাডাকি করলে তাকে গুলি করে ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাত দল। পরে 2 ভাইকে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বরগুনায় জেলেদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ ট্রলিং বোট। উপকূলীয় এলাকায় ট্রলিং বোটের দৌরাত্ম্য বাড়ায় হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। সম্প্রতি এসব ট্রলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। পরে ট্রলিং বোট মালিকদের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। এই ঘটনায় মামলার পর আটক করা হয়েছে কয়েকজনকে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলারের দৌরাত্ম্য। এছাড়া জালকে পানির মধ্যে ভালোভাবে পরিচালনা করতে এসব নৌযানে ব্যবহার হচ্ছে অবৈধ উইংস। ফলে নির্বিচারে পোনা মাছ নিধনের পাশাপাশি বিপন্ন হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সমুদ্রের 40 মিটার গভীরতার বাহিরে গিয়ে মাছ শিকারের কথা থাকলেও 5 থেকে 10 মিটার গভীরেই নিজেদের উদ্দেশ্য হাসিল করছে অবৈধ ট্রলার মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জেলেরা। অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবিতে হয়েছে বিক্ষোভ। জালগুলা সব কেটে ফেলে আর মাছ ধরাও ডিস্টার্ব করে, ওনাদের জন্য আমরা জাল ফাড়তে পারি না। ছোট ছোট চাবলগুলো মারিয়ে ফেলায়। এইভাবে ট্রলিংয়ে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ যারা জেলে আছি তাদেরকে পথে বসতে হবে। সব মাছই ওই ট্রলিংয়ে মারিয়ে লয়ে গেছে, মাছের বাচ্চা সহ সব, মাছের ডিম পর্যন্ত ওখানে গেলে আর সাজিয়ে পারে না। ট্রলিং বন্ধ হবে কিনা এটা নিয়ে সবাই অনিশ্চিত, কারণ এদের টাকা আছে, এই টাকার জোরে আবার সাগরে নামে। নানা অভিযোগের ভিত্তিতে 17 জুন বরগুনার পাথরঘাটায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দ করা হয় 2টি অবৈধ ট্রলিং বোট। পরে সেদিন রাতেই স্থানীয় কোস্টগার্ড ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি ও মোটরসাইকেল। এছাড়া ডুবিয়ে দেয়া হয় একটি কাঠের তৈরি বোট। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মামলার পর আটক করা হয় 5 থেকে 6 জনকে। বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বোটের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কমে যাচ্ছে মৎস্য সম্পদ। কোস্টগার্ডের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাথরঘাটা যে বোটগুলো আছে এগুলো আসলে কাঠবোর্ডের উপরে তারা আপনার ট্রোলডোর উইংস গিয়ার এগুলো ব্যবহার করে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। তো এটা পুরোপুরি অবৈধ। ট্রোলিং বন্ধের জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আমরা সবসময় আমরা পদক্ষেপ নিচ্ছি। সমুদ্রে অবৈধ ট্রলার বন্ধ সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দীর্ঘ 30 বছর ধরে অবৈধ দখল ও ময়লা আবর্জনা স্তূপে মৃতপ্রায় পিরোজপুরের ভাড়ানি খাল। অবশেষে খালটি দখলমুক্ত ও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সাথে চলছে খনন কাজ। খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। পিরোজপুর পৌর শহরের বুক চিরে বয়ে চলা 2.5 কিলোমিটার দীর্ঘ ভাড়ানি খাল। এক সময়ে শহরের প্রাণ ছিল এই জলাধার। দীর্ঘ 30 বছরে দখল দূষণে পরিণত হয় নালায়। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভাড়ানি খাল খননের। অবশেষে 2 মে খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে ভেঙে দেওয়া হয়েছে খালের 2 পাশের অবৈধ স্থাপনা। সাথে চলছে খননও। এরই মধ্যে শেষ হয়েছে 80% কাজ। বসন্ত বলের এখানে 2-3টে নৌকা রাখা থাকতো। ওই নৌকার উপর যে আমরা লাফিয়ে লাফিয়ে ওই খালের ভিতরে ডুবোডুবি করতাম। 17 বছর খুব অপরিষ্কার ছিল, কোনো গন্ধ মশা মাছি, তার কারণে আমরা কোনো ব্যবসা করতে পারি না, খালের পাশ দিয়ে আড্ডা দিতে পারি না। অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে প্রাচীন এই জলাধার। এলাকাবাসীর মতে এতদিন রাজনৈতিক বিভিন্ন বাধায় সফল হয়নি প্রশাসনের এই উদ্যোগ। আমাদের স্বপ্ন ছিল যে খালটা দখলদারিত্ব মুক্ত হবে, পুরনো রূপে ফিরে আসবে, কিন্তু স্থানীয় যত নেতৃবৃন্দ নেতাবর্গ ছিল কিন্তু এরা কখনোই এটা আগে পারেনি। অনেক উপকার হচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয়ের একটা মহৎ উদ্যোগে
জেলা প্রেসরা পৌরবাসী খুশি। এলাকাবাসীর যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য শহরের সকল দখল হওয়া খাল পুনরুদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদানের পর আমি যে কাজগুলো গ্রহণ করেছি তার মধ্যে খাল খনন ছিল একটা অন্যতম কার্যক্রম। প্রচুর মশা, মাছি এবং দুর্গন্ধ এবং দখল ইত্যাদিতে এই খালগুলো দূষিত। সেজন্য আমি আমার প্রায়োরিটি ফিক্স আপ করে আমি ভারানী খালকে চিহ্নিত করেছি যেন শহরের মানুষকে একটি সুন্দর এবং নির্মল পরিবেশ উপহার দেওয়া যায়। পরিবেশবাদীরা জানান দখলমুক্ত হওয়া এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্যই নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জারিন অর্নি, যমুনা নিউজ। ইরানের হামলায় বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেক ইসরায়েলি। যে বিভীষিকাময় জীবন প্রতিদিন কাটিয়ে আসছে গাজাবাসী, সে ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সর্বস্ব হারানো অনেক ইসরায়েলের। এই অবস্থায় দ্রুত যুদ্ধ বন্ধে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের। গাজাবাসীর যে অবস্থা দেখে এতহীন উপহাস আর হাসি ঠাট্টায় মেতেছিল ইসরায়েলিরা, এবার সেই বিভীষিকার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। ইরানি হামলায় ধ্বংস হয়ে গেছে অনেকের ঘরবাড়ি, নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে অনেক ইসরায়েলি। কখনো কল্পনায়ও চিন্তা করেননি নেতানিয়াহু প্রশাসনের নির্দেশে গাজাবাসী যে ধ্বংসযজ্ঞ দেখে আসছে বহুদিন ধরে, তা ঘটবে নিজেদের সাথেই। গতকাল ঘর হারিয়েছি আমি। এটা সত্যিই কঠিন। যখন হামলা হয় আতঙ্কিত ছিলাম, কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। সময়ের সাথে সাথে সব পরিষ্কার হতে শুরু করেছে। অনেককেই ধ্বংসস্তূপে খুঁজতে দেখা যায় অক্ষত থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও সম্পদ। সেনাবাহিনীর সহায়তায় তা উদ্ধার করে নিয়ে যান সাথে। অ্যাপার্টমেন্টে এসেছি কিছু জিনিসপত্র অক্ষত থাকলে তা নিয়ে যেতে। গতকাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমার বাসাটি। একটি ক্ষেপণাস্ত্র আমার জানালার নিচে আঘাত করেছিল। আমার স্মৃতি, আসবাব, শিল্পকর্ম সবকিছু ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো তখন এখানে আমি ছিলাম না। সব হারিয়ে নিঃস্ব হওয়ার কষ্ট এবার বুঝতে পারছে এসব ইসরায়েলি। তাই যুদ্ধ বন্ধ করে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়া। আশা করি ইরান তাদের পারমাণবিক প্রকল্প ও এই রক্তপাত বন্ধ করবে। হোটেল, বাংকার সহ বিভিন্ন অস্থায়ী নিবাসে আশ্রয় নিয়েছেন অনেক ইসরায়েলি। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম করা হবে। এরই মধ্যে বিভাগীয় শহরে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। বলেন, সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি আরও বলেন, দিন দিন ঢাকায় মাঠের সংখ্যা কমে যাচ্ছে, খেলাধুলার জায়গা নেই। এজন্যই এই ধরনের কার্যক্রম চালু রাখা হবে বলেও জানান সেনাপ্রধান। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।